আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি রাজস্ব আহরণ। অর্থনীতির নানামুখী সংকটের মধ্যে বিপুল বাজেট ঘাটতি মোকাবিলায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আরও কঠোর ও কার্যকর নীতি গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে অর্থনীতিকে চাঙা করতে এবং জনবান্ধব বাজেট প্রণয়নে পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমিয়ে প্রত্যক্ষ কর আদায়ে বেশি গুরুত্ব দিতে হবে। নতুন অর্থবছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রফতানি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের হারানো আস্থা পুনরুদ্ধার, বলছেন অর্থনীতিবিদরা। শাহাদাত অভ্রর রিপোর্ট। মোবাইলে কথা বলতে ১০০ টাকা রিচার্জ করলে কর বাবদ কেটে নেওয়া হয় প্রায় ৩৬ টাকা। এর মধ্যে রয়েছে ২০% সম্পূরক শুল্ক, ১৫% ভ্যাট এবং ১% সারচার্জ। আবার আপনি যদি কোনো রেস্তোরাঁয় খাবার খান, বিলের সঙ্গে যুক্ত হবে ১৫% ভ্যাট। অর্থাৎ নিত্যদিনের নানা সেবায় জনগণকে পরিশোধ করতে হচ্ছে পরোক্ষ কর। দেশের মোট কর আদায়ের প্রায় ৬৭% আসে বিভিন্ন পণ্য ও সেবার উপর আরোপিত পরোক্ষ কর থেকে। বিপরীতে প্রত্যক্ষ করের অংশ মাত্র ৩৩%। অথচ বিশ্বের সবচেয়ে কম কর জিডিপির অনুপাতের দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি উন্নয়নশীল দেশের কর জিডিপি অনুপাত অন্তত ১৫% হওয়া প্রয়োজন, কিন্তু বাংলাদেশ তা দীর্ঘদিন ধরেই ৭ থেকে ৯% মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বিশ্লেষকদের মতে পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমানো গেলে সাধারণ মানুষ স্বস্তি পাবে। একই সঙ্গে পরোক্ষ কর আদায় বাড়ানোর উদ্যোগ নিতে হবে। পরোক্ষ কর যেটা, সেটাকে বলা হয় রিগ্রেসিভ, মানে এটা গরিবদের বা লো ইনকাম যাদের আছে তাদের উপর একটু বেশি বোঝাটা হয়। সো এটাকে পরিবর্তন করতে হবে, এই রেশিওটাকে পরিবর্তন করতে হবে। আর আমরা আশা করছি আগামী ৫ বছরে এই যে 33-67 এটাকে 33 জায়গায় 40, মিনিমাম 40 আনতে হবে। চলতি অর্থ বছরেই এনবিআর এর রাজস্ব আদায়ে ঘাটতি ১,০৪,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে আসন্ন বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে প্রায় ২,৪৩,০০০ কোটি টাকা। এই ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ১,১৬,০০০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১,২৭,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। ঘাটতিটা কেন হচ্ছে? আমার ব্যয় আর আমার আয়ের পার্থক্যটা, আমি এখানে ঘাটতিটা কমাবো ব্যয় কমিয়ে আর আয়ের এটা বাড়িয়ে। অন্যদিকে খেলাপি ঋণের পরিমাণ ৬,৫০,০০০ কোটি টাকার ঘর ছাড়িয়েছে। ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি, এদেরকে সরকার যদি খুবই শক্ত হাতে এদেরকে আইডেন্টিফাই করে এবং একটু দৃশ্যমান একটু বিচার প্রক্রিয়া নিয়ে আসতে হবে। কর ফাঁকির যে উইন্ডোগুলো আছে সেগুলো কোনোভাবে বন্ধ করা যায় কিনা সেটা দেখতে হবে। আসন্ন অর্থ বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাত থেকে লুণ্ঠিত অর্থ দ্রুত উদ্ধার করা। একই সঙ্গে শিল্পবান্ধব নীতি বজায় রেখে রাজস্ব আহরণে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে কারণ দর্শান নোটিশের জবাব দেওয়ার সময় ২ দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার সকালে সচিবালয়ে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির পক্ষ থেকে স্যালাইন হস্তান্তর অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ মৃত নবজাতকদের প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার শেখাওয়াত হোসেন বলেন, কাকে কি ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তাতে মন্ত্রণালয়ের কিছু করার নেই। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ আইনের ব্যত্যয় ঘটিয়েছে, তাই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা আরো 2 দিন টাইম দিয়েছি ওনাদেরকে, 2 দিন টাইম দিয়েছি, আজকে এবং কালকে ওনারা ওনাদের রিপ্লাই দিবেন, তারপরে আবার আমরা সিদ্ধান্ত নেব। আমরা দেখব আমাদের আইনানুগভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উই উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট দ্যাট। কাজে ওনারা কারে কি ক্ষতিপূরণ দিল, দ্যাট ইজ নট আওয়ার লুক আউট।
রূপগঞ্জের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকার 2 সিটিতে দৈনিক 50 কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে প্রকল্পটি পরিদর্শন শেষে গণমাধ্যমকে এই কথা তিনি বলেন। মন্ত্রী আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রায় 43 লাখ মানুষ উপকৃত হবে এবং ঢাকার ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে শীতলক্ষ্যা নদীর দূষণজনিত ঝুঁকি মোকাবিলায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে মন্ত্রী রূপসী এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের সেজেন পয়েন্ট সংলগ্ন প্রকল্পের পিকে 17 অংশের চলমান কাজ ঘুরে দেখেন। মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে এবং এই প্রজেক্টের আপনার প্রায় 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় এই প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এটা প্রায় শেষের দিকে 97% প্রায় আপনার শেষ হয়ে এসছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান বলেছেন, সমাজের প্রত্যেক ক্ষেত্রে উন্নয়নে পুরুষের পাশাপাশি নারী নেতৃত্ব বিকশিত হওয়া দরকার। সকালে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ আয়োজিত উইমেন লিডারশিপ অ্যান্ড গভর্নেন্স কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা তিনি বলেন। তিনি আরও বলেন, নারী নেতৃত্ব বিকাশ ও নারীদের ক্ষমতায়নে বিএনপির সরকার সবসময় ইতিবাচক ভূমিকা রেখেছে। দেশের সার্বিক উন্নয়নে নারী পুরুষের মধ্যকার বৈষম্য কমিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান। দু 2025 সালের তুলনায় এবছর অপরাধ কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে নিজ কার্যালয়ে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা সহ কয়েকটি চাঞ্চল্যকর মামলা দ্রুত ও তদন্ত এবং এর অভিযোগপত্র দাখিলকারী পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় টিআইবি প্রকাশিত অপরাধ প্রতিবেদনের সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ বলেন, গত বছরের তুলনায় এই বছর অপরাধ কমেছে। একই সাথে তিনি জানান, পুলিশকে জনবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। ভালো কাজ করলে পুরস্কার, জনভোগান্তি ও দুর্নীতি করলে ছাড় দেবে না সরকার। 2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরিতে। যদি মাসিক হিসাব করি 2025 সাল বা 2024 সালের সাথে তো তুলনাই চলে না। আমরা এই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। তাদেরকে নৈতিকভাবে আমাদের উৎসাহিত করা দরকার এবং তারা যাতে সামনে জনপ্রত্যাশা অনুযায়ী আইন অনুযায়ী আইনের শাসন বাস্তবায়নের জন্য কাজ করে, সেজন্য তাদেরকে উৎসাহিত করা দরকার। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তির রাজনীতি পরিবর্তনে সহযোগিতার সম্পর্কের উপর গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সংঘাতের পরিবর্তে সংলাপের পথ বেছে নেওয়ার কথাও জানান তিনি। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি সরঞ্জাম সশস্ত্র বাহিনীতে যুক্ত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি জানান। দুপুরে রাজধানীর সিডা মিলনায়তনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত বিশ্ব শান্তি রক্ষায় শান্তিরক্ষীদের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা শক্তির রাজনীতির পরিবর্তে সহযোগিতার সংস্কৃতি, সংঘাতের পরিবর্তে সংলাপের পথ এবং আধিপত্যের পরিবর্তে পারস্পরিক সম্মান, আস্থা ও অংশীদারিত্বের দর্শনকে সমুন্নত রাখার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। কারণ আমরা বিশ্বাস করি, টেকসই শান্তির ভিত্তি অস্ত্রের ঝঞ্ঝানিতে নয়, বরং মানুষের মধ্যে বিশ্বাস, ন্যায় বিচার ও মানবিক সংহতির বন্ধনে নির্মিত হয়। দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং
সময় মতো হামের টিকা আমদানিতে ব্যর্থতার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন খারিজ করে দিয়েছে ঢাকার সিএমএম আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেছিলেন কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল। পরে আদালত আবেদন খারিজ করে দেন। ডক্টর ইউনূস ও নূরজাহান ছাড়াও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফরকে এই মামলায় আসামি করার আর্জি জানানো হয়েছিল। অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও আবেদন করা হয়েছিল। এদিকে পুশিন ঠেকাতে সীমান্তে শক্ত অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পাশাপাশি পুশিন বন্ধে ভারত সরকারকে 12 থেকে 13টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের পুশিনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। নিয়ম না মেনে পুশিনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, অবৈধ যারা আছে তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া আছে, সেটা মেনেই ভারতকে কাজ করতে হবে। পুশিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। ইতিমধ্যে আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি এবং বিজিবি সজাগ আছে এবং কোনোভাবে এটা আমরা অ্যালাউ করছি না। এই পুশিনের মাধ্যমে যদি তারা করে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না এবং সেটা আমাদের যে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয় তাহলে এই কাজগুলা যে ডিপ্লোমেসি আছে, যে বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশের অবলম্বন করা উচিত। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনকে কেন্দ্র করে চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় 2 ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। হবিগঞ্জ থেকে সেলিমিয়ার পাঠানো রিপোর্ট। সোমবার সকালে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান ফরিদ আহমেদ উপস্থিত হলে তাকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় চেয়ারম্যান ফরিদ আহমেদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ফরিদ আহমেদের সমর্থনে নোয়াগাঁও, কদুপুর সহ কয়েকটি গ্রামের লোকজন এবং কফিল উদ্দিনের সমর্থনে হলদারপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পুরো ইউনিয়ন পরিষদ এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। আজকে তো সকাল থেকে মারামারি হয়েছে চেয়ারম্যানে লইয়া নোয়াগাঁও আওয়ামী লীগের সকল নেতা বল দেখলা আর বিএনপি নেতা বল দেখলা এরা লইয়া তোমার জানা লইছে। ভারপ্রাপ্ত কফিল উদ্দিন যে মেম্বার 5 নং ওয়ার্ডের মোহাম্মদ কফিল উদ্দিন, সে তার সন্ত্রাস বাহিনী লইয়া আইয়া ওই আক্রমণ হইয়া লাইছে। জনগণ খবর ভাইয়া আইয়া আমারে বাঁচাইছে। লাঠিসুটা লইয়া তাই মনে করেন আওয়ামী লীগ সংগঠিত হইয়া তাই ইউনিয়ন পরিষদে আইয়া তার বুকের মধ্যে সব তার মাইরের যে ফিটিং এর লোহার ওই পোশাক আছে, এগুলো সব পোশাক লইয়া তারা আক্রমণ করছে। পুলিশ গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 2 ঘণ্টা ব্যাপী সংঘর্ষে বানিয়াচং থানার ওসি সহ 4 পুলিশ সদস্য এবং উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা যেটা নেওয়া দরকার সেটা নিব। আসামি ধরার জন্য যা করার দরকার আমরা তাই করব। আমি আশা করব ভবিষ্যতে এটা নিয়ে যেন আর কোনো মারামারি এবং বিভেদ সৃষ্টি না হয়। এবার আইনের কাজ আইন করবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামের বাকুলিয়ায় 3.5 বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ আমলে নিয়েছে আদালত। সকালে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা জুমা আদালতে শুনানি শেষে অভিযোগপত্র গ্রহণ করেন। গত 21শে মে বাকুলিয়ায় 3.5 বছর বয়সী শিশুটির বাবা মা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। বাসা ফাঁকা থাকার সুযোগ নেন মনির হোসেন। কৌশলে শিশুটির উপর নির্যাতন চালায় সে। এ খবরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মনিরকে স্থানীয় মাদ্রাসায় আটকে রাখে। তাকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
অন্যদিকে মুন্সিগঞ্জে গজারিয়ার নয়াকান্দি গ্রামে 5 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মঞ্জু নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা। আইনের ফাঁকফোকর খুঁজে শহীদ ওসমান হাদি হত্যার বিচার বিলম্বিত করা হলে জনগণকে নিয়ে যে কোনো মূল্যে বিচার আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওসমান হাদির বোন মাসুমা হাদি। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বর্তমান প্রজন্ম কোনোভাবেই ঘরে ফিরবে না বলেও জানান তিনি। সকালে ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশে একটি হত্যার বিষয়ে কী ইঙ্গিত দিয়েছেন তা বাংলাদেশ সরকারকে স্পষ্ট করার আহ্বানও জানান মাসুমা হাদি। মমতা ব্যানার্জির কথা গুরুত্বের সাথে নিয়ে শহীদ ওসমান বিন হাদি হত্যার সাথে কারা কারা জড়িত তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব। আমি মনে করি আমার ভাইকে একক কোনো ব্যক্তি বা গোষ্ঠী হত্যা করতে পারেনি, বরং একাধিক রাজনৈতিক দল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী এ হত্যার সাথে জড়িত। 6 দফা দাবি আদায়ে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে জরুরি স্বাস্থ্যসেবা। সকাল থেকে দ্বিতীয় দিনের কর্মবিরতি শুরু করে চট্টগ্রাম ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। তাদের দাবির সমর্থনে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করেছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এর সাথে একাত্মতা ঘোষণা করেছেন প্রশিক্ষণরত চিকিৎসকরা। এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। আন্দোলনকারী চিকিৎসকরা জানায় 6 দফা দাবি নিয়ে সংশ্লিষ্ট মহল এখনও চূড়ান্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি, তাই তারা কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয়। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও কর্মবিরতি শুরু করেছে। এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। মৌলভীবাজার শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া মনু নদীর শহর প্রতিরক্ষায় ফ্লাড ওয়ালের কাজে চলছে ধীরগতি। নদীর উজান ও ভাটিতে বাঁধ উঁচুকরণ ও প্রশস্তকরণের কাজ অনেকাংশে শেষ হয়েছে। তবে শহরের মূল অংশে প্রায় 1 কিলোমিটার বাঁধের কাজ এখনো শুরু হয়নি। আসছে বর্ষার আগে বাঁধের কাজ শেষ না হওয়ায় শহরের মানুষ রয়েছেন তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠায়। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। মৌলভীবাজারে উজান থেকে যখন ঢলের পানি নামতে শুরু করে, ঠিক তখন শহরের মানুষের মাঝে শুরু হয় আতঙ্ক। এই সময় শহরবাসী যানবাহন নিয়ে সরে যেতে খুঁজতে থাকেন নিরাপদ উঁচু আশ্রয়স্থল। এ অবস্থায় শহর রক্ষায় দীর্ঘদিন RCC ফ্লাড ওয়াল নির্মাণের কাজ শেষ না হওয়ায় শহরবাসীকে স্মরণ করিয়ে দেয় পূর্বের ভয়াবহ বন্যা। আমরা প্রতি বছর এটা ভোগান্তিতে পড়ি। পানি অবরে আসে, দোকানপাট বন্ধ থাকে, মেন রোড বন্ধ হয়ে যায়। দোকান থেকে দেখি যে নদীর পানি অনেক উপর হয়ে গেছে, তখন আমরা মালগুলা সরাই নেই। এই শহরের মাঝখানের অংশটাই নিচু রয়ে গেছে, এই বাঁধটা এখনো হয় নাই। আমরা খুবই আতঙ্কিত। সামনে বর্ষা আইতেছে, বর্ষাকালে যদি এখানে আমরা বাঁধটা উঁচু না করে, যে কোনো মুহূর্তে বাঁধে ফ্লাডে ভেঙে যেতে পারে। বন্যার কবল থেকে মুক্তি পেতে 2020 সালের জুন মাসে সরকার মনু নদী শাসনের জন্য 996 কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়। কার্যাদেশ অনুযায়ী 2023 সালের জুনে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা, কিন্তু নানা জটিলতা দেখিয়ে কার্যাদেশ মেয়াদ কয়েক দফা বাড়িয়ে চলতি মাসের জুন পর্যন্ত করা হয়। এখন পর্যন্ত এই প্রকল্পের আমাদের বাস্তব অগ্রগতি হলো 65%। আর যেটা বললেন শহরের যে ফ্লাড ওয়াল নির্মাণ, সেখানে 2.5 কিলোমিটার এই প্রকল্প অন্তর্ভুক্ত আছে। তার মধ্যে আমরা ইতিমধ্যে 1.7 কিলোমিটার আমরা নির্মাণ করছি, আর বাকি যে অংশটুকু আছে সেটুকু নির্মাণ কার্যক্রম চলমান আছে। এই বর্ষার আগে আমাদের এই যে প্রথম ফ্লাড ওয়াল সেটা কাজ শুরু করা সম্ভব হবে না। মনু নদীর শহর প্রতিরক্ষা ফ্লাড ওয়াল নির্মাণ দ্রুত শেষ হওয়ার দাবি জানিয়েছেন উদ্বেগ ও উৎকণ্ঠায় থাকা মৌলভীবাজার শহরবাসী। NTV নিউজ ডেস্ক। নেত্রকোনায় কংস নদীর ভাঙনে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের হুমকির মুখে। ভাঙনে বিলীন হচ্ছে বসতঘর, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। স্থানীয় বাসিন্দারা বলছেন, দ্রুত পদক্ষেপ না নিলে বিলীন হয়ে যেতে পারে জেলার বিস্তীর্ণ জনপদ। নেত্রকোনা থেকে ভোজন দাসের পাঠানো রিপোর্ট। নেত্রকোনা জেলার শান্ত কংস নদী হঠাৎ যেন অশান্ত হয়ে উঠেছে। সদর উপজেলার কালিয়াগাড়া গাবরাগাতি ইউনিয়নে ভাঙন শুরু হয়েছে।
প্রতিদিনই ভাঙনের তীব্রতা বাড়ছে। এতে ইউনিয়নের বাহিরকান্দা, নবন্দ, হরিদাসপুর, কাকিয়াকুড়ি, মহিষাগুড়া সহ 10 থেকে 15টি গ্রামে শতাধিক বসতঘর, ফসলের জমি নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে স্কুল, হাসপাতাল সহ নানা স্থাপনা। এখানে পাকা রাস্তাটা নদী ভাঙনে ধীরে ধীরে পুরাটাই ভেঙে যাচ্ছে। পোলাবান এই দিকটা দিতে আমাদের বিশাল ভয় হয়। নদী ভেঙে যাইতেছে, আবার বাজার নষ্ট হয়ে যাইতেছে, চলাচলের অসুবিধা হচ্ছে। গাড়ি যাইতে পারতেছে না, একটা ভ্যান গাড়ি যাইতে পারতেছে না, রিক্সা যাইতে পারতেছে না, অটো যাইতে পারতেছে না। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। জরুরি ভিত্তিতে প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের জন্য ঠিকাদার নিয়ে পড়েছি। এটা অতি দ্রুতই সেখানকার ভাঙন প্রতিরোধের জন্য আমরা কাজগুলো বাস্তবায়ন করব এবং বাস্তবায়ন করলে এখানে ভাঙন প্রতিরোধ সম্ভব হবে এবং ভবিষ্যতে যাতে এখানে কোনো ভাঙন না হয় সেই বিষয়ে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাসের ফুলঝুরি নয়, দ্রুত কার্যকরী পদক্ষেপ দেখতে চান জেলাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে স্থায়ীভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে নিতে অবকাঠামোগত উন্নয়নের বড় উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় গত বৃহস্পতিবার থেকে সড়ক নির্মাণ কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেড। দুপুরে জঙ্গল সলিমপুরে রাস্তা নির্মাণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান 26 ইসিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুল আল মাসুদ। তিনি বলেন, ছিন্নমূল এলাকা থেকে আলীনগর উচ্চ বিদ্যালয় পর্যন্ত, আলীনগর টেক্সটাইল হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত, আলীনগর থেকে ভাটিয়ারি বালুচড়া লিংক রোড হয়ে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের সংযুক্ত সড়ক এবং জঙ্গল সলিমপুরের অভ্যন্তরে আরও একটি সড়ক নির্মাণ করা হবে। জঙ্গল সলিমপুরে পর্যাপ্ত সড়ক যোগাযোগ না থাকায় সন্ত্রাসী গোষ্ঠী ও ভূমিদস্যুরা ত্রাসের জনপদে পরিণত করেছিল এলাকাটিকে। সড়কগুলো নির্মিত হলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও নজরদারি বাড়বে বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভারতের জেল থেকে ছাড়া পাওয়া 91 বাংলাদেশি জেলেকে পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। দুপুরে মংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনার পর ওই সকল জেলেদেরকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এসব জেলেরা ভারতের কারাগারে 3 থেকে 6 মাস করে জেলে ছিল। এর আগে রবিবার বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে 4টি ফিশিং ট্রলার সহ এই জেলেদেরকে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে ভারতীয় কোস্টগার্ড 4টি ফিশিং ট্রলার সহ 91 জন বাংলাদেশি জেলেকে আটক করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম ওশেন অবজারভেশন অ্যান্ড ডেটা ইনোভেশন সেন্টার। এই সেন্টার চালু হলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন সহ বিভিন্ন দুর্যোগের তথ্য মিলবে মাত্র 15 থেকে 20 মিনিটে। একই সঙ্গে ব্লু ইকোনমি গবেষণাতেও তৈরি হবে নতুন সম্ভাবনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। সকালে ঢাকা পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় টুঙ্গিপাড়ার পাটগাতি বাস স্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে। এর ফলে উপজেলার বিভিন্ন সড়কে প্রায় 2 ঘন্টা যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কক্সবাজারের টেকনাফে 80,000 পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি বিশেষ টিম টেকনাফে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে 80,000 পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কার সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, প্রাইভেট কার ও আটককৃত মাদক কারবারিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। অবশেষে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের সীমান্তে শূন্য রেখায় ঠেলে দেওয়া নারী শিশুসহ 21 জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ।
আর নিয়ম না মেনে পুশ ইনের চেষ্টা গ্রহণযোগ্য নয় জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, পুশ ইন ঠেকাতে সীমান্তে শক্ত অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এদিকে দিল্লিতে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। পুশ ইন, সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নির্মাণ সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে বৈঠকে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। প্রায় ৭০ ঘণ্টা পর পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্তের শূন্য রেখায় ঠেলে দেওয়া নারী শিশুসহ ২১ জনকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ ১০ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করে। বিজিবির বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে তাদের শূন্য রেখায় ফেলে চলে যায় বিএসএফ। বিজিবির কড়া নজরদারির কারণে তাদেরকে বাংলাদেশে ঢোকাতে পারেনি বিএসএফ। এদিকে সীমান্তের শূন্য রেখায় অবস্থানের দুদিন পর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্য রেখা থেকে ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সহ অন্যান্য সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানায় বিজিবি। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে নিরাপত্তা জোরদার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সীমান্তবর্তী ১১ জেলায় আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে পুশ ইন ঠেকাতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শক্ত অবস্থান নিয়েছে জানিয়ে পুশ ইন বন্ধে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। পুশ ইন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। ইতিমধ্যে আমরা ১২ থেকে ১৩টা চিঠি দিয়েছি এবং বিজিবি সজাগ আছে এবং কোনোভাবে এটা আমরা অ্যালাউ করছি না। এই পুশিনের মাধ্যমে যদি তারা করে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না এবং সেটা আমাদের যে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয় তাহলে এই কাজগুলা যে ডিপ্লোমেসি আছে, যে বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশের অবলম্বন করা উচিত। অবৈধ যারা আছে তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া আছে জানিয়ে সেটা মেনেই ভারতকে কাজ করতে হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি রাজস্ব আহরণ। অর্থনীতির নানামুখী সংকটের মধ্যে বিপুল বাজেট ঘাটতি মোকাবেলায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আরও কঠোর ও কার্যকর নীতি গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে অর্থনীতিকে চাঙ্গা করতে এবং জনবান্ধব বাজেট প্রণয়নে পরোক্ষ করের ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রত্যক্ষ কর আদায়ে বেশি গুরুত্ব দিতে হবে। নতুন অর্থ বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের হারানো আস্থা পুনরুদ্ধার, বলছেন অর্থনীতিবিদরা। শাহাদাত অভ্রর রিপোর্ট। মোবাইলে কথা বলতে ১০০ টাকা রিচার্জ করলে কর বাবদ কেটে নেওয়া হয় প্রায় ৩৬ টাকা। এর মধ্যে রয়েছে ২০% সম্পূরক শুল্ক, ১৫% ভ্যাট এবং ১% সারচার্জ। আবার আপনি যদি কোনো রেস্তোরাঁয় খাবার খান, বিলের সঙ্গে যুক্ত হবে ১৫% ভ্যাট। অর্থাৎ নিত্যদিনের নানা সেবায় জনগণকে পরিশোধ করতে হচ্ছে পরোক্ষ কর। দেশের মোট কর আদায়ের প্রায় ৬৭% আসে বিভিন্ন পণ্য ও সেবার উপর আরোপিত পরোক্ষ কর থেকে। বিপরীতে প্রত্যক্ষ করের অংশ মাত্র ৩৩%। অথচ বিশ্বের সবচেয়ে কম কর জিডিপির অনুপাতের দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি উন্নয়নশীল দেশের কর জিডিপি অনুপাত অন্তত ১৫% হওয়া প্রয়োজন, কিন্তু বাংলাদেশ তা দীর্ঘদিন ধরেই ৭ থেকে ৯% মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বিশ্লেষকদের মতে পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমানো গেলে সাধারণ মানুষ স্বস্তি পাবে। একই সঙ্গে পরোক্ষ কর আদায় বাড়ানোর উদ্যোগ নিতে হবে। পরোক্ষ কর যেটা, সেটাকে বলা হয় রিগ্রেসিভ, মানে এটা গরিবদের বা লো ইনকাম যাদের আছে তাদের উপরে একটু বেশি বোঝাটা হয়। সো এটাকে পরিবর্তন করতে, এই রেশিওটাকে পরিবর্তন করতে হবে। আর আমরা আশা করছি আগামী ৫ বছরে এই যে 33-67 এটাকে 33 জায়গায় 40, মিনিমাম 40 আনতে হবে। চলতি অর্থ বছরেই এনবিআর এর রাজস্ব আদায়ে ঘাটতি ১,০৪,০০০ কোটি টাকা ছাড়িয়েছে।
অন্যদিকে আসন্ন বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে প্রায় 2,43,000 কোটি টাকা। এই ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। ঘাটতিটা কেন হচ্ছে? আমার ব্যয় আর আমার আয়ের পার্থক্যটা, আমি এখানে ঘাটতিটা কমাবো ব্যয় কমিয়ে আর আয়ের এটা বাড়িয়ে। অন্যদিকে খেলাপি ঋণের পরিমাণ 6,50,000 কোটি টাকার ঘর ছাড়িয়েছে। ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি, এদেরকে সরকার যদি খুবই শক্ত হাতে এদেরকে আইডেন্টিফাই করে এবং একটু দৃশ্যমান একটু বিচার প্রক্রিয়া নিয়ে আসতে হবে। কর ফাঁকির যে উইন্ডোগুলো আছে সেগুলো কোনোভাবে বন্ধ করা যায় কিনা সেটা দেখতে হবে। আসন্ন অর্থ বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাত থেকে লুণ্ঠিত অর্থ দ্রুত উদ্ধার করা। একই সঙ্গে শিল্পবান্ধব নীতি বজায় রেখে রাজস্ব আহরণে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা। গুজব ও অপতথ্য রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনের খসড়া এরই মধ্যে হয়ে গেছে। সব অনাচার প্রতিরোধ ও আইনগতভাবে রাষ্ট্রের কাঠামো শক্তিশালী করতে আরেকটু সময় চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাইবার স্পেসে গুজব, সাইবার জগতের অপতথ্য নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেভাবে মত প্রকাশ হচ্ছে তা প্রশ্নবিদ্ধ। এজন্য গুজব ও অপতথ্য রোধ করতে সাইবার সুরক্ষা আইনের সংশোধনী আনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে, সেটা সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। এর কতিপয় বিধান সংশোধন আমরা করব। তার মধ্যে এই যে গুজব, অপতথ্য, মানহানি, এরগুলো নতুন করে সংজ্ঞায়িত করা হবে। মাদকের ভয়াবহতা রোধে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আইনগতভাবে শক্তিশালী করতে আরেকটু সময় প্রয়োজন। মাদকের বিরুদ্ধে আমরা যে ফাইটটা করব সেটা আইনি সুরক্ষার মাধ্যমে, আইনি ব্যবস্থার মাধ্যমে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটা স্বয়ং সম্পূর্ণ অর্গানাইজেশন করার জন্য সেই আইনি প্রস্তাবগুলো আনবো। আপনারা আরেকটু সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ আমরা আইনগতভাবে আমাদের কাঠামোগুলো শক্তিশালী করে এই জাতীয় প্রত্যাশা, এই সমস্ত অনাচার, সেই অপরাধ, এগুলো সবকিছুকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা জানান। ব্যাপক প্রচারণার মাধ্যমে একটা সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং মাদককে সেই আপনার পরিহার করার ব্যাপারে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর মাননীয় স্পিকার। আর বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, চলতি বছর কুরবানির ঈদে সরকারের চামড়া সংগ্রহ অভিযান সন্তোষজনক। বলেন, আগামী বছর থেকে চামড়া সংগ্রহ ও সংরক্ষণে আরো আধুনিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। চামড়া প্রক্রিয়াজাতকরণের ক্ষমতা আগে যা ছিল তার তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, বজ্রপাত প্রবণ এলাকায় কৃষক ছাউনি ও বজ্র নিরোধক দণ্ড স্থাপন এবং ব্যাপক হারে তাল গাছ রোপণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি মেয়রের পর এবার রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন কর্মকর্তার বিদেশ সফরের কোনো গুরুত্ব নেই। এ ধরনের সফরে প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকৌশলী যেতে পারেন। সিটি প্রশাসক এবং নির্বাহী প্রকৌশলী ABM আসাদুজ্জামান সুইটের ফ্রান্স সফরের প্রস্তাব প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছিল। সোমবার তারেক রহমান এই প্রস্তাব নাকচ করে দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং। প্রস্তাবের নোটে প্রধানমন্ত্রী বলেন, রাজশাহী সিটি প্রশাসক প্রকৌশলী নন বিধায় তার যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী প্রয়োজনে যেতে পারেন।
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল ২০ জুলাই প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। আজ প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ আগামী ২৬ জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বালক ও বালিকা উভয় বিভাগের ফাইনাল ম্যাচের এই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। পরিমার্জিত কারিকুলামে শিক্ষার্থীরা ২০২৭ সালে পাঠ্যপুস্তক পাবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, যুগোপযোগী পরিবর্তিত কারিকুলামে বই ২০২৮ সালে দেওয়া হবে। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেছিলাম, সেইখানে সাজেশন এসছে যে রোজার আগেই শেষ হয়ে যাক পরীক্ষাটা। সেই অর্থে আমরা ৭ই জানুয়ারিতে শুরু করতে চেয়েছি এবং ৮ই ফেব্রুয়ারিতে শেষ করতে চেয়েছি। বাট ইন দ্য মিন টাইম আপনারা রিঅ্যাক্ট করছেন, সেটা আমরা অবজার্ভ করছি। এক মাস আগানো পেছানোতে আমাদের কিছু যাবে না। এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সবকিছু অ্যানাউন্স করেছি। গেল ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে দেশে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ শিশু হামের উপসর্গ নিয়ে আর ১ শিশু হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়ালো ৬৮৮। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৩৬ শিশু ও নিশ্চিত হামে ৯২ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ৩ শিশু ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ১ করে শিশুর মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১,০৯২ জন। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪ শিশু। তাদের মধ্যে ৩৪৬ শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম ও বরিশাল। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ৮ দিন হাসপাতাল কর্তৃপক্ষ আইনের ব্যত্যয় ঘটিয়েছে, তাই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আর কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে কারণ দর্শানো নোটিশের জবাব দেওয়ার সময় ২ দিন বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে স্যালাইন হস্তান্তর অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। ৮ দিন হাসপাতাল কর্তৃপক্ষ মৃত নবজাতকের প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কাকে কি ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তাতে মন্ত্রণালয়ের কিছু করার নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের জন্য এবারই সবচেয়ে ভালো সুযোগ দেখছেন বাংলাদেশের অধিনায়ক। সঙ্গে আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের গুছিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানান মেহেদী হাসান মিরাজ। এদিকে বাংলাদেশের মাটিতে সিরিজ নিয়ে রোমাঞ্চিত অস্ট্রেলিয়ান অধিনায়ক জশ ইংলিশ। মিরপুর স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল বেলা ১১টায় মুখোমুখি হবে এই দুই দল। মমিনুর রিপনের রিপোর্ট। ১৫ বছর পর ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। যে দলটির বিপক্ষে মিরাজদের অতীত ইতিহাসটা একেবারেই হতাশার। মুখোমুখি ৪ ওয়ানডে সিরিজের সবগুলোতেই হোয়াইট ওয়াশের সঙ্গী হয়েছে বাংলাদেশের। আর দুই দলের খেলা ২২ ওয়ানডেতে মাত্র একবারই জয়ের হাসি হেসেছে লাল সবুজরা। সেই স্মৃতিটাও ২০০৫ সালের। তবে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফরমেন্স, তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি আর কন্ডিশনের বিবেচনায় অজিদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের ভালো সুযোগ দেখছেন বাংলাদেশের অধিনায়ক। আমাদের জন্য এটা একটা বিরাট অপরচুনিটি, যেহেতু অস্ট্রেলিয়া আমাদের সাথে অনেক বছর পরে সিরিজ আমরা খেলছি ওদের সাথে, যেহেতু হোম গ্রাউন্ড, আমরা যদি সেটা নিতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। অজিদের বিপক্ষে জয়ের পথ খোঁজার সঙ্গে ২০২৭ বিশ্বকাপেও চোখ রাখছেন মেহেদী মিরাজ। আমরা ওয়ার্ল্ড কাপে কীভাবে খেলবো, সো এখন থেকেই মেন্টালি ওইভাবে প্রিপারেশন নেব, কারণ আমাদের ওয়ার্ল্ড কাপে কিন্তু তাদের সাথেও আমাদের খেলতে হবে। সো এই সিরিজগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে আরও গুছিয়ে নিতে পারবো। এদিকে ২০১১ সালের পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলা হয়নি অস্ট্রেলিয়ার, তাই এই সিরিজ নিয়ে রোমাঞ্চিত অজি অধিনায়ক জশ ইংলিশ। ট্রেভিস হেড, মিচেল মার্শদের মতো অভিজ্ঞরা না থাকলেও দল নিয়ে আশাবাদী সফররতরা।
এটা খুবই রোমাঞ্চিত হতে যাচ্ছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা সচরাচর হয়ে ওঠে না। ভিন্ন কন্ডিশন হওয়ায় দলের সবাই বেশ আগ্রহী। ছেলেরা মুখিয়ে আছে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য। আশা করি লড়াইটা দারুণ হবে। দিনের বেলা ম্যাচ হওয়ায় প্রচণ্ড গরমের চ্যালেঞ্জটা নিতে হবে দু দলকেই, সঙ্গে বৃষ্টির আশঙ্কা তো থাকছেই। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের ক্রিকেটে 50 ওভারের ফরম্যাটের দ্রুততম শতকের কীর্তি করলেন হাবিবুর রহমান সোহান। ঢাকা লিগে সিটি ক্লাবের বিপক্ষে 45 বলে শতকের দেখা পেয়েছেন এই ব্যাটার। এর আগেও লিস্টে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল হাবিবুরের। তার সমান 49 বলে সেঞ্চুরি ছিল মোসাদ্দেক হোসেনের। আজ 45 বলে সেঞ্চুরি করে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন হাবিবুর। 58 বলে 130 রান করে আবদুল্লাহ আল মামুনের বলে ক্যাচ দেওয়ার আগে ইনিংসে 13টি 6 ও 8টি 4 মারেন হাবিবুর। তার শতকে 322 রান করা লিজেন্ডস অফ রূপগঞ্জ জয় পেয়েছে 78 রানে। তবে রূপগঞ্জ জয় পেলেও হেরেছে মোহামেডান। ঢাকা লেপার্ডসের বিপক্ষে 5 উইকেটে হেরেছে শীর্ষে থাকা দলটি। এদিকে গাজী গ্রুপের বিপক্ষে 12 রানে আবাহনী জয় পাওয়ার পয়েন্ট টেবিলের প্রথম 3 দলের পয়েন্ট এখন সমান। ফলে ঢাকা লিগের চ্যাম্পিয়ন কে হবে তা নির্ধারিত হবে শেষ রাউন্ডে।